আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যার ভার্সিটি ফাউন্ডেশন ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের সাথে এই পুরো ক্লাস জুড়ে আমি থাকবো। আশিকুর রহমান আলিফ ভাইয়া, গ্র্যাজুয়েশন শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আজকে আমরা লেকচারটা শুরু করব হচ্ছে লেকচার 1 দিয়ে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ, এবং ইম্পর্টেন্স বিবেচনায় এই লেকচারটা কিন্তু 3 স্টার, কারণ এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যত অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটিতে বিভিন্নবার আসে। তো এই জন্য এই চ্যাপ্টারের থিওরিগুলো তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, এবং ম্যাথ প্র্যাকটিস করার সময় থিওরি খুব বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলো আমরা একটু থিওরি দিকে যাই, দ্বিতীয় সূত্রের প্রয়োগটা একটু সুন্দরভাবে দেখে নিই। এখন ভার্সিটিতে কি টাইপের প্রশ্ন আসে সেটা কিন্তু আমাদের মূলত টার্গেট, এবং সেই টার্গেটটা ফুলফিল করার জন্য বা ইজিলি সেই প্রশ্নগুলো সলভ করার জন্য যেই বেসিকগুলো দরকার সেগুলো যেহেতু ক্লাসে পড়ানো হচ্ছে, সুতরাং ক্লাসটা করার সময় খুব মনোযোগ দিয়ে সুন্দর করে খাতায় নোট করে ফেলতে হবে। তাহলে চলো প্রথমে একটু আলোচনা করি যে নিউটনের দ্বিতীয় সূত্র আসলে কি বলছে। নিউটনের দ্বিতীয় সূত্র সিম্পলি আমাদের বলের যেই পরিমাণগত যে মানটা আছে সেই মানের একটা ধারণা দেয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে বলের যে মানটা সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, অথবা অনেক সময় বলা হয় সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে অথবা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার সরাসরি বলা হয়। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? বলের মানটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। আমি একটু লিখে দিই তোমাদেরকে, ভরবেগের পরিবর্তনের হার। অনেক ক্ষেত্রে যখন হার শব্দটা না বলে তখন বলা থাকে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, সেটাও বলতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমরা যে এফ সমান এম এ শিখছি সেটা আসলে কেমনে আসে, সেটা তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো, যেহেতু এই পি হচ্ছে আমাদের ভরবেগ, যেহেতু এই পি হচ্ছে আমাদের ভরবেগ, তাহলে পি এর বদলে আমরা কি বলতে পারি? এমভি বলতে পারি। সো আমি এখানে পি এর বদলে কি লিখতে পারবো? এমভি লিখতে পারবো, ডিডিটি অফ এমভি। আর আমাদের বাম পাশে কি আছে? এফ আছে। এখন লক্ষ্য করো, এই পাশ থেকে আমরা দুইটা সম্পর্ক লিখতে পারি। একটা হচ্ছে যদি আমাদের ভর কনস্ট্যান্ট থাকে, যদি আমাদের ভর কনস্ট্যান্ট থাকে, ধরো আমি ধরলাম যে আমাদের ভরটা হচ্ছে কনস্ট্যান্ট। তো যদি ভর কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা জানি কনস্ট্যান্ট যেটা থাকে সেটা কি ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসে। তাহলে আমরা তখন কি বলতে পারবো? এফ ইকুয়ালস টু এম ডিডিটি অফ ভি, এবং এই পার্টটাকে কিন্তু আমরা ত্বরণ বলে জানি। তার মানে আমরা এখানে লিখতে পারবো এফ ইকুয়ালস টু এম এ। তো আমরা এই পার্টটা কিন্তু শিখে আসছি, এফ ইকুয়ালস টু এম এ, এই সূত্র কিন্তু আমরা শিখে আসছি। আচ্ছা, আর একটা পার্ট হচ্ছে আমাদের এখানে দরকার পড়বে, সেটা কোনটা? যদি আমাদের এখানে এই ভি অর্থাৎ বেগটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি এখানে লিখলাম যদি আমাদের বেগ কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে কনস্ট্যান্ট থাকে সে কোথায় আসে? বাইরে চলে আসে। তাহলে ভি যদি বাইরে চলে আসে তাহলে আমরা কি লিখতে পারবো? ভি ডিডিটি অফ এম। ঠিক আছে, তো এই সূত্রটাও কিন্তু তোমরা আসলে জানো। কোথায় পড়ছো এটা আসলে? এটা অ্যাকচুয়ালি তোমরা রকেটের মধ্যে পড়ছো। এটা আসলে আমরা পরবর্তী যে আমাদের লেকচার আছে রকেট যেখানে পড়াবো সেখানে আমরা আবার আলোচনা করব। সো এখানে বলের কিন্তু ইকুয়েশন সবসময় এফ ইকুয়ালস টু এম এ না, এটা এফ ইকুয়ালস টু এম এও হতে পারে, আবার এফ ইকুয়ালস টু ভি ডিডিটি অফ এমও হতে পারে। সো এই ক্ষেত্রে তোমার ভরটা পরিবর্তন হচ্ছে, আর এই ক্ষেত্রে তোমার বেগটা পরিবর্তন হচ্ছে। তাহলে যখন বেগটা কনস্ট্যান্ট থাকে, যখন বেগটা কনস্ট্যান্ট থাকে তখন আমাদের ভর কি হয়? চেঞ্জ হয়, ভর চেঞ্জ হবে। আর যখন আমাদের ভরটা কনস্ট্যান্ট থাকে তখন আমাদের বেগটা চেঞ্জ হবে। ঠিক আছে, বেগটা চেঞ্জ হবে। তো এই সিনারিগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। আই বিলিভ যে তোমরা অনেকে এটা জানো। এখন আমরা হচ্ছে এটা তো দেখলাম যে ভালো কথা, বলের মান কেমনে বের করে। এখন আমরা একটু দেখব যদি একটা অবজেক্টের উপর মাল্টিপল ফোর্স কাজ করে তাহলে আসলে কিভাবে আমরা সেটাকে ক্যালকুলেশনের দিকে নিয়ে যেতে পারি। তো ধরে নাও যে আমাদের এখানে একটা ফোর্স আছে, এই দিকে আর একটা ফোর্স আছে, এইদিকে আর একটা আছে। ঠিক আছে, তো ধরো এটাকে আমি বললাম F1, এটাকে আমি বললাম F2, এটাকে আমি বললাম F3। এখন যখন একটা অবজেক্টের উপরে, আর এই অবজেক্টের ভর আমি ধরলাম m, তো যখন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হয় তখন কিন্তু বস্তু কোনো না কোনো একদিকে একটা ত্বরণ প্রাপ্ত হয় বা গতিশীল হয় আর কি। তো ধরো আমি চিন্তা করলাম যে দুইজন এদিকে ধাক্কা দিচ্ছে আর একজন বিপরীত দিকে ধাক্কা দিচ্ছে,
এবং ধরলাম যে বস্তুটা সামনের দিকেই চলে গেছে, মানে সামনের দিকে গতিশীল হয়েছে, তাহলে সেই সিনারিও অনুযায়ী আমাদের কিন্তু এই দুটা বলের মান কি হবে, বেশি হবে। ঠিক আছে, তাহলে এই যে দুইটা বলের মান যদি আমাদের এখানে বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই দুইটার মান হচ্ছে বড়, আর এইটার মান কি বলতো, ছোট। এখন চিন্তা করো তো, তুমি মনে করো তোমার একটা ফ্রেন্ডকে বড় বলে ধাক্কা দিছো, তো তুমি যেদিকে বেশি বলে ধাক্কা দিছো তোমার ফ্রেন্ড কিন্তু সেই দিকেই গতিশীল হবে, তাহলে তোমার ত্বরণ কোন দিক হবে, তোমার ত্বরণ কিন্তু ডান দিকে হবে। তাহলে একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার কিনা, যেদিকে বড় বল থাকবে সেই দিকে ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, তাইলে বড় বল থেকে বড় বলের দিকে সবসময় ত্বরণ সৃষ্টি হবে। এই জন্য বড় বলটাকে আমরা সবসময় প্লাস দিয়ে চিন্তা করব, আর ছোট বলটাকে আমরা মাইনাস দিয়ে চিন্তা করব। এখন কাহিনী হচ্ছে যে প্লাস মাইনাস তুমি তখনই দিবা যখন পরস্পর বিপরীত দিকে কাজ করে। তো ধরো F1 F2 ডান দিকে কাজ করে আর F3 হচ্ছে কি বাম দিকে কাজ করে। এখন বাম দিকেটা ছোট দেখে কিন্তু মাইনাস দিচ্ছি, একদিকে যদি সবাই থাকতো তাহলে কিন্তু প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার থাকতো না। আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে আমরা কেমনে লিখবো, আমরা লিখবো এফ নেট সমান এম এ। এফ সমান এম এ তো আমরা জানি, এখানে এফ নেট কেন লেখা হচ্ছে, কারণ এখানে একাধিক বল আছে তাই। এখন দেখো ডান দিকের দুটা বল বড়, একই দিকে কাজ করে, তাহলে আমি কি লিখবো, প্লাস F1 প্লাস F2, আর F3 কি বিপরীত দিকে কাজ করে, এই জন্য লিখবো মাইনাস F3 সমান হচ্ছে এম এ। ঠিক আছে, সো এইভাবে করে হচ্ছে আমরা কি করব, সমীকরণগুলোকে লিখবো। আবার ধরো এখানে তো একাধিক বল আছে কিন্তু বস্তু আছে কয়টা, একটা। যদি এবার এরকম একটা সিনারিও থাকে, যদি এরকম একটা সিনারিও থাকে যে ধরো এবার বস্তু আছে একাধিক, এবার ধরো বস্তু আছে একাধিক, এই একটা বস্তু, এই একটা বস্তু, আর এই একটা বস্তু, এবং তিনটা বস্তুকে আমরা কি করতেছি, একই সুতার মাধ্যমে মনে করো টেনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ধরো একই সুতার মাধ্যমে টেনে নিয়ে যাচ্ছি, একই সুতার মাধ্যমে টেনে নিয়ে যাচ্ছি। তো ধরো এই যে এই একটা সুতার মাধ্যমে কানেক্টেড, এটার সাথে আবার এটা কানেক্টেড, এটার সাথে আবার এটা কানেক্টেড, এরকম আর কি। তাহলে এখন ধরো এই যেখানে যে বলটা আমি প্রয়োগ করলাম, এই মোট বলের কারণে কিন্তু M1 M2 এবং M3 তিনজনই গতিশীল হবে। তাহলে এফ বলের কারণে M1 M2 M3 তিনজনই গতিশীল হবে, এবং তিনজনের ত্বরণ কিন্তু সেই বলের দিকেই হবে। তাহলে আমি কি দিব, ভর ইনটু ত্বরণ। তার মানে এখান থেকে কিন্তু আমরা তখন ত্বরণ বের করতে পারবো কিভাবে, এফ ডিভাইডেড বাই তিনটা ভরের যোগফল, অর্থাৎ সামেশন অফ এম। ঠিক আছে, সো এটা হচ্ছে কখন, যদি একাধিক বস্তু থাকে কিন্তু বল থাকে কয়টা, একটা, যেই বলের মাধ্যমে আমরা তাকে টেনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি বল এখানে একটা না, যেই বলের কারণে সিস্টেমটা গতিশীল হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে এফ। আর সামেশন অফ এম আসলে কি, সবগুলা ভরের কি সমষ্টি। আর যদি একটা বস্তুতে একাধিক বল থাকে তখন আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করব। এতটুকু বেসিক থাকলে অনেক অঙ্ক তুমি দেখবা খুব সহজে সলভ করে ফেলতে পারতেছো। এবার চলো আমরা হচ্ছে লিফটের কনসেপ্টে একটু চলে আসি। যখন আমরা লিফটের মধ্যে থাকি তখন আমাদের ওজনের যে মানটা সেটা বাড়তেও পারে আবার কি কমতেও পারে। এখন আমাদের সহজ একটা এক্সাম্পল যদি আমরা ভাবি তাহলে লিফটের কনসেপ্ট একদম পানির মতো সোজা হয়ে যাবে। ধরো আমি চিন্তা করলাম যে এইখানে একটা গাড়ি আছে, যেই গাড়িটা ধরো সামনের দিক গতিশীল, গাড়িটা মনে করো সামনের দিক গতিশীল, তাহলে গাড়ির গতি কোন দিকে, সামনের দিকে। এখন যদি তুমি এই ভেতরে বসা থাকো, ধরো তুমি এখানে ভেতরে বসা আছো, তো গাড়ি যখন হঠাৎ করে সামনের দিক গতিশীল হবে তুমি কিন্তু পেছনের দিকে একটা ধাক্কা ফিল করবা, তুমি পেছন দিকে একটা ধাক্কা কিন্তু তুমি ফিল করবা, তাই না? তাহলে তুমি কোন দিক ফিল করবা ধাক্কাটা, এই দিকে একটা ধাক্কা ফিল করবা। এখন যদি গাড়ির গতি সামনের দিকে এ ত্বরণে থাকে, যদি এটা গাড়ির গতি থাকে তাহলে তুমি ফিল করবা কোন দিকে, পেছন দিকে ফিল করবা। দেখো গাড়ি যত ফাস্ট গতিশীল হবে বা যত বেশি ত্বরণে গতিশীল হবে এক্স্যাক্টলি সেই ত্বরণটা তুমি পেছন দিকে ফিল করবা। তাহলে আমি এখানে লিখলাম যে এইখানে তুমি কি করবা, এই ত্বরণটা তুমি ফিল করবা। এবং এই ধরনের ত্বরণকে আমরা একটা মানে ফিজিক্সের ভাষায় আমরা বলি হচ্ছে সিউডো অ্যাক্সেলারেশন অথবা অলিক ত্বরণ। তো নাম তুমি যদি নাও বলো সমস্যা নাই, গাড়ি যেদিক গতিশীল তার বিপরীত দিকে আমরা কি করি, একটা ত্বরণ অনুভব করি, এতটুকু মাথায় রাখলেই হবে। তাহলে একইভাবে চিন্তা করো তো, যদি একটা লিফট সমতরণে উপরের দিক গতিশীল হয়, খেয়াল করো যদি একটা লিফট সমতরণে উপরের দিক গতিশীল হয় তাহলে লিফটের ভেতরে যে থাকবে, হ্যাঁ লিফট গতিশীল হচ্ছে উপরে, তাহলে লিফটের ভিতরে যে থাকবে সে কোন দিক অনুভব করবে বলতো, সে নিচের দিকে কিন্তু সেই ত্বরণটা অনুভব করবে। ঠিক আছে, তাহলে সে যদি নিচের দিকে ত্বরণটা অনুভব করে, ধরো আমি এই কালিতে দেখাচ্ছি,
সে যদি নিচের দিকে ত্বরণটা অনুভব করে তাহলে নিচের দিকে তার এই ত্বরণের মান কত, এ। ঠিক আছে, তাহলে লিফট উঠতেছে কোথায়, এ সমতরণে উপরে উঠতেছে, কিন্তু লিফটের ভিতরে ব্যক্তি ফিল করবে কোথায়, নিচের দিকে। আর আগে থেকেই কিন্তু ব্যক্তির উপর অভিকর্ষজ যে ত্বরণটা সেটা কাজ করতেছে জি। তাহলে এখন দেখো তো মোট এখানে কত ত্বরণ কাজ করতেছে, একই দিকে কি জি আর এ কাজ করতেছে একই দিকে। তাহলে এখানে এই ব্যক্তির যে আপাত ওজনটা হবে, সে আপাত ওজন যদি আমি এখানে লিখে ফেলি, দেখো যদি ব্যক্তির আমি আপাত ওজনটা লিখে ফেলি এখানে, এই আপাত ওজনের মান হবে এম ইন্টু এই দুটা ত্বরণের যোগফল। যোগ কেন করা হচ্ছে, কারণ তারা একই দিকে কাজ করতেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যক্তির আপাত ওজন। আর যদি তুমি লিফট তাহলে সমতরণের নিচে নামে তাহলে কি হবে, এবার মনে করো লিফট নামতেছে কোথায়, নিচের দিকে, তাহলে ব্যক্তি ফিল করবে কোথায়, উপর দিকে ফিল করবে। আর আগে থেকে ব্যক্তির উপর অভিকর্ষ ত্বরণ জি কাজ করতেছে। তাহলে এখন খেয়াল করো, এই ব্যক্তি যেহেতু মাটির সাথে লেগেই থাকে, মাটির সাথে লেগে না থাকলে কিন্তু প্রতিক্রিয়া বল পাওয়া যায় না এবং সেখানে আসলে ওজন থাকে না। সো যেহেতু ব্যক্তিটা এই লিফটের মাটির সাথে লেগে থাকে, তার মানে জি এর মানটা হচ্ছে বড় আর এর মানটা কি বলতো, ছোট। তাহলে এখন পরস্পর বিপরীত দিকে যেহেতু কাজ করে, তাহলে এখানে লব্ধি যদি তুমি হিসাব করো তাহলে কি করতে হবে, জি মাইনাস এ করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের আপাত ওজনের যে মান সেটা আসলে কত আসবে বলতো, এই ক্ষেত্রে আমাদের আপাত ওজনের যে মান সেটা জাস্ট এখানে জি মাইনাস এ হয়ে যাবে, জাস্ট এখানে জি মাইনাস এ হয়ে যাবে। কারণ কি, কারণ এখানে জি এবং এ পরস্পর বিপরীত দিকে কাজ করে। তাইলে একটা জিনিস আমরা মাথায় রাখবো, বা যেটা আমরা শিখলাম, যদি একটা লিফট উপরের দিকে উঠে তাহলে আমরা এখানে জি এর সাথে এটাকে প্লাস করব, আর যদি একটা লিফট নিচের দিকে নামে তাহলে আমরা জি এর সাথে এটাকে মাইনাস করব। ঠিক আছে, আর যদি এমন হয় যে লিফটটা স্থির অথবা সমবেগে আছে, সেই ক্ষেত্রে আমরা ত্বরণের মান কত ধরবো, শূন্য ধরবো। কারণ কি, সমবেগ মানে বেগ পরিবর্তন হচ্ছে না, তার মানে ত্বরণ শূন্য। আবার স্থির থাকলেও তো তার কোনো ত্বরণ নাই। তাহলে যদি বলে যে স্থির লিফট অথবা সমবেগে চলমান লিফট, সেই ক্ষেত্রে ত্বরণের মান কত হবে, শূন্যই হবে। এবং সেই ক্ষেত্রে ত্বরণের মান যদি শূন্য হয়, যোগও করা লাগবে না, বিয়োগও করা লাগবে না, যে নর্মাল যেটা সেটাই থাকবে। ঠিক আছে, এখন দেখো সুতার টানের একটা কনসেপ্ট আমরা একটু শিখে রাখি, তাহলেই মোটামুটি আমাদের এই টাইপের কেসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সুতার টানের কনসেপ্টটা খুব সহজ। তিনটা বস্তু এখানে আছে, M1 M2 M3। এখানে একটা বল তোমরা দেখতে পাচ্ছ এফ। তো এই এফ বলে যখন আমি তাকে টান দিব, ভালো করে বুঝো, যখন আমি তাকে এফ বলে টান দিব তখন কিন্তু এই পেছনে যতগুলো বস্তু কানেক্টেড সবাই কিন্তু এই এফ বলের কারণে গতিশীল হবে। তাহলে এফ বলের কারণে কে কি গতিশীল হবে, M1 M2 M3। তাহলে আমি কি লিখতে পারবো, এফ ইকুয়ালস টু M1 প্লাস M2 প্লাস M3, তিনটাই গতিশীল হবে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, ত্বরণের মানটা বের করে নিতে পারবো। তো এই টাইপের প্রবলেমে তোমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে ত্বরণের মানটা বের করে ফেলা। তো ধরো ত্বরণটা আমরা বের করে ফেললাম। এখন কি, এখন প্রত্যেকটা সুতার যদি টান আমাকে বের করতে বলে, তো ধরো এইখানে যে সুতাটা কানেক্টেড, এই সুতার যদি আমি টানটা ধরো টি2 যদি আমি বের করতে চাই, তাহলে টি2 এর মান কত হবে, খেয়াল করে দেখো। যদি টি2 আমি এখানে বের করতে চাই, তো তুমি দেখবা যে এই সুতার পেছনে কয়টা বস্তু আছে। তো যখন আমি এই সুতা ধরে টান দিব তখন কিন্তু শুধুমাত্র গতিশীল হবে কে, শুধুমাত্র গতিশীল হবে M3। তাইলে যেহেতু শুধুমাত্র M3 এখানে গতিশীল হবে, তাহলে আমি এখানে লিখবো M3 ইন্টু এ। তাই না, বল মানে কি, ভর গুণ ত্বরণ, আর সুতার টানা তো এক ধরনের বল। তাহলে টি2 এর কারণে গতিশীল হচ্ছে কে, M3। কতটুকু ত্বরণ পায়, এ ত্বরণ প্রাপ্ত হয়। ত্বরণ এ কিন্তু সবার জন্য সেম, সবার জন্য কিন্তু যে ত্বরণটা, সে ত্বরণটা কিন্তু কমন, ত্বরণ কিন্তু সবার জন্যই সেম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে টি2 এর মান বের করার ফর্মুলা। এখন যদি আমি এখানে এ বসাই দেই, যদি আমি এখানে এর মান বসাই দিই, এই যে এর মান তো এখানে আছে, এফ ডিভাইড বাই M1 প্লাস M2 প্লাস M3, তাইলে কি চলে আসবে বলো তো, তাহলে টি2 এর মানটা চলে আসবে। ঠিক আছে, তো মেন কথা, তুমি যদি জাস্ট এই লাইনটা করতে পারো তাইলেই কিন্তু তোমার কাজ শেষ। এখন আসো আমরা এবার দেখব আমরা কিভাবে আসলে অন্যগুলা বের করে ফেলতে পারি। ধরো এখন আমাদের টার্গেট হচ্ছে এই টি1টা বের করা, টি1টা বের করা। টি1 যদি আমি বের করি, দেখো যদি আমি এই সুতা ধরে টান দিই তাহলে কিন্তু M2 গতিশীল হবে, সাথে সাথে এই M3টাও গতিশীল হবে। তাহলে টি1 ধরে টান দিলে, এই সুতা ধরে টান দিলে M2 M3 দুটাই গতিশীল হবে। তাহলে এখন টি1 এর জন্য আমার M2 এবং M3 দুটাই নেওয়া লাগবে। তাহলে টি1 সমান হবে হচ্ছে M2 প্লাস M3 ইন্টু হচ্ছে এ। আচ্ছা এবার আসো লাস্ট ওয়ান,
এর মান তো আমরা জানি, সেই এর মানটা এখানে বসাই দিলেই হয়ে যাবে। আর লাস্টেরটা যদি আসো, যদি ধরো আমি এখানে আর একটা নাম দিয়ে দিই, T1 আছে, T2 আছে, ধরো এখানে নাম আমি দিয়ে দিলাম T3। ঠিক আছে, খেয়াল করো, যদি আমি এখন T3 বের করতে চাই আলাদা করে, তাহলে যখন আমি এই বলটা প্রয়োগ করলাম তখন কিন্তু এই সবাই আসলে গতিশীল হয়েছে। তো আসলে এই T3 আর F তো আসলে সেম, কারণ কি F এর জন্য 3জন গতিশীল হয়, আবার এই T3 এর জন্য কি 3জনই গতিশীল হয়। তাহলে T3 আর আলাদা বের করা লাগবে না, এই T3 এর মানটা আসলে প্রশ্নে F এর মান যা দেওয়া থাকবে তাই, প্রশ্নে F এর মান যা দেওয়া থাকবে তাই। ঠিক আছে, তো এই হচ্ছে প্রত্যেকটা অংশে সুতার টান বের করার সিস্টেম। এখন যদি তোমাকে প্রশ্নে লব্ধি বল বের করতে বলে, যদি প্রশ্নে লব্ধি বল বের করতে বলে, এখানে আমি লিখে দিচ্ছি, যে কোনো বস্তুতে লব্ধি বল যদি বের করতে বলে, তাহলে লব্ধি বল সবসময় হবে হচ্ছে ওই বস্তুর ভর ইন্টু ত্বরণ, ওই বস্তুর ভর ইন্টু ত্বরণ। এখন ওই বস্তুটা কত, 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করে, এই জন্য এখানে বক্স রাখলাম। যদি বলে M1 এর উপর লব্ধি বল, তাহলে M1 ইন্টু এ, M2 এর লব্ধি বল M2 ইন্টু এ, M3 এর লব্ধি বল M3 ইন্টু এ, শেষ। এখন আমরা একটু এই চিত্রটা একটু সবাই তাকাই দেখি। এখানে দেখো ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন আছে যে সমান ভর বিশিষ্ট 3টা খণ্ড এ বি সি দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে যুক্ত। তাহলে খণ্ড সি এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। এখন ঘর্ষণ বল উপেক্ষা করলে খণ্ড বি এর উপর মোট বল কত। চিন্তা করো, এইখানে মোট যেই বলটা আছে এই মোট বলটার কারণে এ বি সি 3জনই কিন্তু গতিশীল হয়, এবং এই 3টার ভর কিন্তু সমান, 3টার ভর কি সমান। তাহলে আমি যদি ধরি যে 3টাই হচ্ছে এম ভর, তাহলে তো কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, এফ ইকুয়ালস টু, ভর কয়টা আছে 3টা, তাহলে 3টা ভর হচ্ছে 3m, আর ত্বরণ কত a। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা একটু বের করে রাখি, ত্বরণ কত আসবে f/3m, তাই না, f/3m। আচ্ছা, তাহলে এখন এখানে ভেক্টর বলছে, আমরা এখানে মান দিয়ে নিয়ে এরপর কি এমসিকিউ মিলাই দিব, যেহেতু এমসিকিউ অত ফর্মালিটিস করে সলভ না করলেও চলবে। এখন দেখো, ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বি এর উপর মোট বল, কার উপর, খণ্ড বি এর উপর, এই যে খণ্ড বি এর উপর। যদি খণ্ড বি এর উপর মোট বল বের করতে বলে, একটু আগে বলছিলাম যেটার উপরে লব্ধি বল বা মোট বল বের করতে বলবে সেটার ভর তোমাকে লিখতে হবে। তাহলে খণ্ড বি এর উপর যে মোট বলটা আছে আমি বললাম সেটা হচ্ছে এফ বি, সেটা হবে তাহলে এম বি ইন্টু ত্বরণ। ঠিক আছে, যার উপর বল সেই ভরটাকে আমার লিখতে হবে। এখন যেহেতু এখানে 3টার ভরই সমান, কেউই আলাদা না, তাহলে বি এর যে ভর সেটাও কিন্তু এম, আর ত্বরণ আমরা কত পাইছি, ত্বরণ হচ্ছে f/3m, ত্বরণ কত f/3m। দেখো এই এম এম কাটলে উত্তর কত আসতেছে f/3, f/3। তাহলে আমাদের এখানে উত্তর কোনটা দাঁড়াবে, উত্তর দাঁড়াবে f/3। ঠিক আছে, এবার দেখো এটাও ঢাকা ভার্সিটির প্রশ্ন, যে ছোট হাতের এম এবং 2m ভরের দুটো আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে দড়ি দ্বারা যুক্ত। আচ্ছা, এবার এফ মাত্রার সম্মুখ বল দ্বারা ভারী বক্সটিকে ডান দিকে টানা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা চিত্রটা একটু এঁকে ফেলি, হ্যাঁ চিত্র একটু এঁকে ফেলি। তো আমাদের এখানে 2টা বক্স আছে, একটা বক্স হচ্ছে ছোট আর একটা বক্স হচ্ছে একটু বড়, একটু বড়। এখন এইখানে একটা সুতা আছে, এইখানে আর একটা সুতা আছে, এবং একটা নির্দিষ্ট বল এফ পরিমাণ সম্মুখ বল, দেখো এখানে বলছে এই বলটা দ্বারা কাকে টানা হচ্ছে, ভারী বক্সটিকে ডান দিকে টানা হচ্ছে। ভারী বক্স কোনটা, ডেফিনেটলি 2m যেটা সেটা হচ্ছে ভারী বক্স, আর এম ভর যেটা সেটা কি হালকা বক্স। এখন প্রশ্ন হচ্ছে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে, দড়িটিতে টান কত। তাহলে হালকা বাক্স কোনটা, বলো হালকা বাক্স কোনটা, এটা হচ্ছে হালকা বাক্স। তাহলে এই হালকা বাক্সের যে টান, সেই টানের মানটা তোমাকে বের করতে বলছে না, একদম সহজ। দেখো কেমনে বের করব, ফার্স্টে তুমি ত্বরণটা বের করে ফেলো। তাহলে ত্বরণ কত আসবে, ত্বরণ আসবে হচ্ছে বল ডিভাইডেড বাই টোটাল ভরের যোগফল। তাইলে এখানে বলের সাথে টোটাল ভরে যদি আমি যোগফল করি, এম আর 2m মিলে কত হবে, 3m হবে। ঠিক আছে, এখন যদি তুমি এই সুতা ধরে টান দাও, তাহলে এই সুতার যে টান হবে, এই সুতার কারণে গতিশীল হবে কে, শুধুমাত্র m1 m, এই সুতার কারণে শুধুমাত্র গতিশীল কে হবে, চিন্তা করো, সুতা ধরে টান দিলে শুধু গতিশীল কে হবে, m গতিশীল হবে। তাহলে এখানে আমি শুধুমাত্র কি লিখবো, m লিখবো, ইন্টু কি লিখবো, ত্বরণ লিখবো। এখন ত্বরণের মানটা আসলে কত, f/3m, ত্বরণের মানটা কত f/3m।
তাহলে এখানে এম এম কাটলে উত্তর কত আসতেছে, সেই f/3 আসতেছে। ঠিক আছে, তো এটা আবার মনে করো না যে আগের অঙ্কের f/3 এটার অঙ্কের f/3 সেম, সবসময় উত্তর f/3 হবে, বিষয়টা তেমন না, দুটা আসলে কোইন্সিডেন্টালি মিলে গেছে আর কি। আচ্ছা, এখন আসো, এটাও ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন। 30 কেজি ভরের স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 36 কিলোমিটার/আওয়ারে উন্নীত করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, তাহলে এখানে দেখো এই বস্তুর ভর হচ্ছে আমার 30 কেজি, আর এটা কি ছিল, প্রথমে স্থির ছিল তাই না, তাহলে আদিবেগ কত, 0, আর বস্তুর বেগ কত মিনিটে, 2 মিনিটে, 2 মিনিট মানে 120 সেকেন্ড, বৃদ্ধি করে 36 কিলোমিটার/আওয়ার নিতে হবে। তাহলে শেষ বেগ হচ্ছে 36 ডিভাইড বাই 3.6 মিটার পার সেকেন্ড। 3.6 দ্বারা ভাগ করলে কিন্তু কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়। তাহলে এখানে আমাদের আসবে 10 মিটার পার সেকেন্ড। এটা খুবই বেসিক একটা ক্যালকুলেশন। 36/3.6 10 হবে। 40/4 কত, যেমন 10, একইভাবে 36/3.6 কত হবে, 10ই হবে। আচ্ছা, তাহলে বস্তুর উপর কত বল প্রয়োগ করতে হবে? আমরা জানি বল সমান হচ্ছে ma। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে, v - u/t। m হচ্ছে আমাদের কত আছে, 30, শেষ বেগ কত আছে, 10, আদিবেগ 0, আর সময় কত বলো, সময় হচ্ছে 120 সেকেন্ড। তাহলে এখন দেখো এই 30, এই 0 0 বাদ, 3 12 মধ্যে কয়বার যায়, 4 বার যায়। তাহলে 10/4 মানে 5/2, 5-এর অর্ধেক কত বলো তো, 2.5। তাহলে উত্তর হবে 2.5 নিউটন, উত্তর হবে 2.5 নিউটন। এবার দেখো ঢাকা ভার্সিটির আরেকটা প্রশ্ন। 0.5 কেজি ভরের একটা কণা এক্স অক্ষ বরাবর সমীকরণ অনুযায়ী চলছে, যেখানে এক্স এর একক মিটার আর টি হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে এক্স বলতে যেটা মিন করে সেটা হচ্ছে সরণ। কারণ কি, কারণ হচ্ছে ভাইয়া তার এককটা কি বলে দিছে, মিটার বলে দিছে। এক্সটা অবশ্যই এখানে কি বলতো, এক্সটা হচ্ছে এখানে অবশ্যই সরণ। আর টিটা আসলে কি, টিটা হচ্ছে এখানে সেকেন্ড, তার মানে কি সময় মিন করে। তাহলে টি সমান 0 সেকেন্ডে কণার উপর লব্ধি বল আসলে কত? খুবই মজার একটা প্রশ্ন। দেখো যদি লব্ধি বল আমাদের বের করতে হয়, তাহলে আমরা জানি যে লব্ধি বল হচ্ছে এম ইন্টু এ, এম ইন্টু এ। এখন এই ত্বরণের যে মান, ত্বরণের মান যদি বের করতে হয়, তাহলে এখানে তোমার যে সরণটা দেওয়া আছে সেই সরণকে কি করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা জানি যে বেগ যেটা আছে, বেগ যেটা আছে সেই বেগ হচ্ছে সরণকে কি একবার ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, একবার ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়। তাইলে এইখানে আমরা একটা কাজ করব, যখন ক্যালকুলেশন করব, এইখানে যে দশমিকের পর শূন্য দুটা, এটা তো আসলে কোনো সিগনিফিকেন্স নাই, সো ধরো এটা বাদ, হিসাব থেকে বাদ দিয়ে দিব। এইখানে যে দশমিকের পর দুটা শূন্য, দুটাকে বাদ দিয়ে দিব। তাহলে এই দুটা বাদ দিব, এই দুটা বাদ দিব, এই দুটা বাদ দিব, হ্যাঁ ছোট করে নিচ্ছি, এটাকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারি, খেয়াল করো, এই -13কে তুমি যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো কত আসবে, শূন্য আসবে। 2টিকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 2, আর 4t স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে 8t, আর 3t কিউবকে ডিফারেন্সিয়েট করলে আসবে -9t স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি করছি, ডিফারেন্সিয়েশন করছি। এখন যদি আমরা ত্বরণ বের করতে চাই, তাহলে ত্বরণটা কি আসবে, ত্বরণ হচ্ছে সময়ের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে যা আছে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, টাইমের সাপেক্ষে। টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এই 2 হয়ে যাবে 0, 8t হয়ে যাবে 8, আর এখানে আমাদের থাকবে -18t। এখন এই ত্বরণের মানটা আমার কত সেকেন্ডে বের করতে হবে বলো তো? এই ত্বরণের মানটা আমার বের করতে হবে 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে। তাইলেই হচ্ছে আমি 2 সেকেন্ডে লব্ধি বলটা বের করতে পারবো। তাহলে টি এর মান যদি 2 সেকেন্ড হয়, টি এর মান 2 সেকেন্ডে, এই ত্বরণের মানটা কত আসে দেখো, 8 - 18t। টি এর মান কত বসাবো, 2 বসাবো, তাহলে কত আসে, 8 8 - 36, তাহলে কত আসে, -28। তাহলে এখন তুমি এখানে মানটা বসাই দাও, এম হচ্ছে আমাদের 0.5 কেজি, আর ত্বরণ হচ্ছে -28। তাহলে -28 এর অর্ধেক কত, অর্ধেক হচ্ছে -14, তাহলে উত্তর হবে -14 নিউটন। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, -14 নিউটন, অপশন বি। এবার চলো আমরা সামনে যাই। তো যদি প্রশ্নে তুমি দেখো যে এখানে ধরো দশমিকের পরে 0 0 না দিয়ে ধরো 0056 বা হচ্ছে 0043 0012 এরকম দেওয়া থাকে, ওই 001243 এগুলো তুমি বাদ দিতে পারো। কারণ ওই অতটুকু যে ভ্যালু, ওই ভ্যালু দিয়ে আসলে আমরা হিসাব করি না, ওইগুলো প্রশ্নে দেওয়া থাকে কি প্যাচ লাগানোর জন্য। সো এটা স্কিপ করে তুমি কি করবা, এই পুরা মান নিয়ে ক্যালকুলেশনটা করে ফেলবা। ঠিক আছে, অপশনও কিন্তু পূর্ণ মান দিয়ে দেওয়া থাকে।
এখন দেখো জিএসটির প্রশ্ন, সমান্তরাল সমবায়ে যুক্ত 4টা তামার তারের সাহায্যে 6 কেজি ভরের বস্তুকে খাড়া উপরের দিকে এত বেগে টানা হলে প্রতিটি তারে কত নিউটন টান পড়বে। তাইলে এখানে আমাদের কয়টা তার আছে? 4টা না? আচ্ছা, 4টা মনে করো আমাদের তার আছে। ধরো এখানে আমাদের 4টা তার আছে। 4টা তারের মাধ্যমে আমরা এইভাবে এরকম একটা বক্সকে আমরা কি করছি? যুক্ত করছি। 4টার মাধ্যমে আমরা এভাবে যুক্ত করছি। এখন এই বক্সের যে ভর, সেই ভরটা আসলে কত দেখো তো? 6 কেজি। আচ্ছা, 6 কেজি। এখন এটাকে কি করছে? খাড়া উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে টানা হচ্ছে। আচ্ছা, তাইলে এইখানে দেখো তো খেয়াল করে কয়টা সুতা আছে? 4টা। প্রত্যেকটা সুতার টান যদি টি করে হয়, টোটাল উপরে আমার কত আছে? টোটাল আমার উপরে আছে হচ্ছে 4টি পরিমাণ বল, তাই না? 4টি পরিমাণ টান। আর নিচের দিকে আমার এখানে কতটুকু বল কাজ করে? এমজি পরিমাণ বল কাজ করে। এমজি পরিমাণ বল কাজ করে। এখন এখানে যখনই বলছে যে খাড়া উপরের দিকে সমবেগে টানা হচ্ছে, এই মান দেখে আর লাভ নাই। সমবেগ মানে হচ্ছে সেখানে ত্বরণের মান কত? 0। ত্বরণের মান কত? 0। তাহলে আমরা কি শিখছিলাম? একাধিক বল থাকলে আমরা লিখতে পারবো এফ নেট সমান এম এ। এখন এখানে একটা উপরে একটা নিচে, তাহলে একটাকে প্লাস ধরলে একটাকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। এখন বড়টাকে নরমালি আমরা প্লাস ধরি, কিন্তু এখানে আসলে কেউই বড় না কেউই ছোট না। তার কারণ কি? কারণ হচ্ছে এখানে ত্বরণের মানটা 0। সো যেহেতু উপর দিক সে গতিশীল হচ্ছে, ইনিশিয়াল একটা ধাক্কা তাকে দিতে হয়, সেই বিবেচনায় আমরা উপরটাকে একটু বড় ধরলাম আর কি। বাট অ্যাকচুয়ালি বড় না, দুটো আসলে ইভেনচুয়ালি সমানই হবে, নাহলে সমবেগ আসলে থাকতো না। তাহলে 40 মাইনাস এম জি, এদিকে আছে আমাদের হচ্ছে এম এ। সো এখানে আমরা যদি মানটা বের করতে চাই, কারটা লাগবে? প্রতিটি তারে কত নিউটন টান, মানে টি এর মান লাগবে। তো টি কত হবে দেখি তো? আগে 40 বের করি। তাহলে 40 হবে হচ্ছে এম। আচ্ছা, এই মানটা তো আসলে আমাদের 0। ত্বরণের মানটা কত? 0 না? তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 40 সমান হচ্ছে mg। তাহলে 40 সমান m হচ্ছে 6, g হচ্ছে 9.8। তাহলে খেয়াল করো, এইখানে আমাদের যদি ক্যালকুলেশনটা তোমাদেরকে আমি একটু দেখাই যে কিভাবে তোমরা অল্প সময় করবা এগুলা। এখানে 6 গুণ 9.8 না করে তুমি 10 ধরবা। তাহলে 6 10 কত বলো? 60। এবার 60কে 4 দ্বারা যদি তুমি ভাগ করো, উত্তর কত আসবে? 15 না? এখন তুমি দেখবা যে তোমার উত্তরটা, অ্যাকচুয়াল উত্তরটা 15 থেকে বড় হবে না ছোট হবে? তুমি 9.8 থেকে 10 ধরছো, তুমি আসলে কি একটু বড় ধরছো না? তাহলে তোমার উত্তরটা আসল উত্তর থেকে একটু বড় আসছে। তাহলে আসল উত্তর কি হবে? এই 15 থেকে একটু ছোট হবে। তাহলে আসল উত্তর হবে 15 থেকে একটু ছোট। সো 15 থেকে একটু ছোট কে আছে? একটাই আছে, 14.7। বুঝছো? যাই হোক, তুমি যদি বলো যে ভাই না অ্যাকুরেটলি করতে চাই, এত অ্যাকুরেটলি আসলে করার দরকার পড়ে না, তাও যদি তুমি করতে চাও ভাই করতে পারো, কিন্তু সেটা তোমার জন্য আরো কষ্ট হবে। সেটা কত হবে? 6/4 ইন্টু 9.8। এই 6/4 মানে 3/2, 3/2 মানে 1.5 ইন্টু 9.8। সো 9.8 এর যে 1.5 গুণ, সেটা আসলে 14.7, মানে 15 হইতে গিয়েও হইতে পারে নাই। যদি এটা 10 হইতো তাহলে 15 হয়ে যেত, কিন্তু এখন উত্তর কি? 15 হইতে পারবে না, 15-র কাছাকাছি হবে। সেটা কত? 14.7। এটা চাইলে তুমি মনে রাখতে পারো যে 1.5 ইন্টু 9.8 হচ্ছে 14.7, কিন্তু দরকার নাই খামোখা, কারণ এরকম ক্যালকুলেশন করে আমরা অ্যাপ্রক্সিমেট করে মিলাই দিতে পারি। ঠিক আছে? এবার দেখো জিএসটির প্রশ্ন, একজন ফুটবলার 0.4 কেজি ভরের আর 12 মিটার পার সেকেন্ড বেগে আগত ফুটবলকে কিক মারার ফলে বিপরীত দিকে সে একটা বেগ প্রাপ্ত হয়। তো চিন্তা করো, চিন্তা করো, এখানে একজন ফুটবলার কি করছে? একটা ফুটবল আসতেছিল প্রথমে, ধরো ফুটবল আসতেছিল কত বেগে? 12 মিটার পার সেকেন্ড বেগে। 12 মিটার পার সেকেন্ড বেগে কিক মারার ফলে সে বিপরীত দিকে চলে গেছে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। 5 মিটার পার সেকেন্ড বেগে। দেখো এখানে প্রশ্নে বলা আছে বিপরীত দিকে। এখন বলছে কিক মারার সময়কাল যদি এত সেকেন্ড হয়, তাহলে টি এর মান দিয়ে দিছে, তাহলে ফুটবলার কর্তৃক বলের উপর প্রযুক্ত বল কত নিউটন। এখন প্রযুক্ত বল যদি বের করতে হয় আমরা কি করি? একদম সিম্পল সূত্র, F = ma। এখন এই a এর মান আমরা কেমনে বের করতে পারি বলতো? a হচ্ছে v - u/t, তাই না? এখন m এর মান প্রশ্নে বলছে দেখো 0.4 কেজি। m এর মান প্রশ্নে বলে দিছে 0.4 কেজি। তাহলে এখানে 0.4 কে আমরা কি লিখবো? এরকম 4/10 লিখবো। 0.4 কে 4/10
লেখা যায় দশমিকের পর যেহেতু এখানে একটা ঘর আছে, তাহলে কি একের পর একটা শূন্য দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম, ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো। এখন দেখো ভি মাইনাস ইউ করতে হবে। এখানে কাহিনী হচ্ছে যেহেতু একটা ডানে আর একটা বামে, তাহলে একটাকে যদি তুমি প্লাস দাও আরেকটাকে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। উত্তর যেহেতু সবগুলা পজিটিভ, আমি এমন করেই হচ্ছে প্লাসটা ধরছি যাতে করে আমার উত্তরটা কি আসে, পজিটিভে আসে। তাহলে এখানে ভি এর মান হচ্ছে আমরা +5 আর ইউ হচ্ছে -12, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর সময় কত আছে দেখো তো, 0.02। তো এই 0.02 যেটা আছে, এই সময়টাকে আমরা একটু ভেঙে লেখা শিখি। 0.02কে আমরা কি লিখতে পারি, 2/দশমিকের পর 2 ঘর, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত আসবে বলো তো, 1/50। 1/50। এখন টি এর মান হচ্ছে 1/50, তাহলে 50 কোথায় যাবে, উপরে যাবে। এখন দেখো ক্যালকুলেশন সহজ। এখানের যে তোমার 10 আছে, 50-এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়। আচ্ছা, এই 5 আর 4-এ যদি গুণ করো কত হবে, 20 হবে। আর এখানে 5 আর 12 যোগ করলে কত আসবে, 17 আসবে। 17 দুগুণে কত বলো, 300। 17 গুণ 20 কত হবে, 340 হবে। তাহলে উত্তর হবে 340 নিউটন। ঠিক আছে, 17 গুণ 2 কত, 34, শূন্য থাকার কারণে 340। ঠিক আছে, এবার দেখো জিএসটির প্রশ্ন। গাছ থেকে এত ভরের একটা আম খাড়া নিচের দিকে পড়ে যাচ্ছে, যদি বাতাসের বাধা 2.4 নিউটন হয়, তাহলে আমের ত্বরণ আসলে কত? তো ধরে নাও যে ভাই এটা হচ্ছে আমাদের একটা আম, ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা আম, সেটা যেই গোত্রেরই হোক না কেন, একটা আম। এখন যদি কোনো বাতাসের বাধা না থাকতো, তাহলে এই আমের ত্বরণটা আসলে কত হইতো বলতো? বাতাসের বাধা না থাকলে আমের ত্বরণটা হইতো জি, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বাতাসের যেহেতু বাধা আছে, সে বাতাসের বাধার মান কত, 2.4 নিউটন। তাহলে এই বাতাসের বাধা কোন দিক কাজ করে বলতো? গতি যেদিকে হয় সেই গতির বিপরীত দিকে, তাহলে বাতাসের বাধাটা কি, উপরের দিকে কাজ করবে। তাহলে এই বাতাসের বাধার কারণে যেই ত্বরণটা, সেই ত্বরণ আসলে কত? ত্বরণ মানে আমরা জানি ভর বাই বল বাই ভর। তাহলে বাতাসের বাধার যেই তোমার বলটা সেটা কত, 2.4 নিউটন। আর এই বস্তুর ভর কত আছে দেখো, 0.5 কেজি। 0.5 কেজি। তো এই 0.5টা যখন উপরে আসবে, তখন সেটা আসলে 2 হয়ে যায়। কত হয়ে যায়, 2 হয়ে যায়। তাহলে সেটা হয়ে যাবে 4.8 নিউটন। নিউটন না তো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বাতাসের বাধার যে ত্বরণ সেটা কত, উপরের দিকে, সেটা কত, 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে খেয়াল করো, নর্মালি তার পড়ার কথা 9.8-এ, আর বাতাসের বাধার কারণে উল্টার দিকে সে একটা ত্বরণ ফিল করে কত, 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এই 9.8 আর 4.8 এর মধ্যে বড় কে, এটা, ছোট কে, এইটা। একটা থেকে একটাকে মাইনাস করলে উত্তর পাবা কত বলো তো, 5। উত্তর পাবা কত, 5। ঠিক আছে, এখন আসো যে এই ক্যালকুলেশনে কারো ঝামেলা আছে কিনা, যে ভাইয়া এটা কেমনে করলেন একটু বলেন। দেখো, এই যে এই জিনিসগুলো একটু শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ক্যালকুলেশন ফাস্ট হবে। ঠিক আছে, এই দশমিক উঠাই দেওয়ার পর্যন্ত আর ওয়েট করার দরকার নাই। আমরা কিন্তু ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি যে হাফ হচ্ছে 0.5, এটা তো সবাই জানি। তাহলে একইভাবে আমি কিন্তু লিখতে পারি যে এই 0.5 যদি নিচে চলে আসে সেটা কত হবে বলতো, 2 হবে। এখানে সেম কাজই করছি, এই 1/0.5কে আমি কি লিখছি, 2 লিখছি। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন কি হয়েছে, একটু একটু হইলেও একটু ফাস্ট হয়েছে আর কি। যারা যদি দশমিক দিয়ে করতে চাও, তাহলে দশমিক উঠাইলা, তাহলে 24/5 থাকবে তখন। 24/5কে গুণ করে তখন তোমার 4.8 আনা লাগবে। ঠিক আছে, এবার এগ্রি গুচ্ছের পার্ট দেখো। একটা কাঠের খণ্ডকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে একটা কাঠের খণ্ড মনে করো আছে, সেটা হচ্ছে আমাদের কাঠের খণ্ড, এবং অনুভূমিকের সাথে একটা কোণে, এটা কত কোণ, 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে। 200 নিউটন বল আছে, 60 ডিগ্রি কোণে তাকে টানা হচ্ছে। আচ্ছা, এখন দেখো বস্তুর উপর অনুভূমিকের দিকে কার্যকরী বল চাইছে। তো 200 নিউটনের এই অনুভূমিক উপাংশ কত হবে, শিখছি না, যার সাথে থিটা থাকে তার সাথে কি লিখতে হয়, কজ লিখতে হয়। তাহলে কি হবে, 200 কজ 60 ডিগ্রি। তাহলে এই অনুভূমিকের যে মান cos 60 মান কত, হাফ। হাফ দিয়ে গুণ করলে কত আসবে, 100 আসবে। তাহলে উত্তর কি, উত্তর হবে 100 নিউটন। যদি প্রশ্নে বলতো উলম্ব বরাবর বল কত, তাহলে আমরা কোনটা নিতাম, এটা নিতাম। সেটা কত আসতো, 200 sin 60 আসতো, 100√3 আসতো উত্তর। ঠিক আছে, এবার চলো তাহলে সামনে যাই। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, উত্তর কত বলতো, 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি, যদি হচ্ছে ধরো একটা দেয়াল আছে আর একটা বস্তু গিয়ে কি করলো, এই দেয়ালকে একটা বল প্রয়োগ করলো,
তাহলে এই দেয়ালকে যখন বল প্রয়োগ করছে এটা হচ্ছে আমাদের ধরো ক্রিয়া বল। এটা কি ধরো ক্রিয়া বল, এটাকে ধরলাম হচ্ছে আমরা F1 ভেক্টর। এখন এই দেয়ালটা আবার কি করবে, এই বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে দেখো তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর কি উল্টা দিকে কাজ করে, আর উল্টা দিকে যদি কাজ করে তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন দেখো, যে 10 কেজি ভরের একটা বস্তুর উপর টু টু ফোর্স মানে 2F আর কি, 2F মানে একটা বল প্রয়োগ করার ফলে বস্তুর ত্বরণ হয়েছে 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা কি জানি যে F ইকুয়ালস টু ma, তাই না? এখন দেখো এই প্রশ্নে তোমাকে F এর মানটাই দিয়ে দিছে 2F। হ্যাঁ, F এর মানটাই কত দিছে, 2F দিছে। তাহলে F এর বদলে আমি কত বসাবো, 2F বসাবো। আচ্ছা 10 কেজি দিয়ে দিছে হচ্ছে ভর, তাহলে m এর মান আমি কত বসাবো, 10 বসাবো। আর ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 60, তাহলে ত্বরণের মান আমি কত বসাবো, 60 বসাবো। তো এখন একটা চিন্তা করো, কাটাকাটি করো, এই 2 হচ্ছে তুমি যদি 60 এর মধ্যে কাটো কত হবে, 30 হবে। তাহলে F এর মান কত আসতেছে, 300 আসতেছে। তো এখান থেকে আমি F টা বের করলাম। এখন প্রশ্নে কিন্তু F কি চাইছে, প্রশ্ন দেখো F চাই নাই, কেন করলাম? এই প্রশ্ন পড়ে যেটা বুঝছি, এক লাইন থেকে যা করা যায় সেটা করছি। এখন দেখো সামনে কি করা লাগবে, ক্যাপিটাল M ভরের বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুর ত্বরণ যদি এত হয় তাহলে ভরের মান কত হবে। তাহলে এখন কি করব, আবারও আমি F সমান ma লিখব। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এই F এর মানটা জানা, F এর মানটা কত, 300। এবার দেখো F এর মান এখন বল প্রয়োগ করা হয় নাই আসলে, এখন করছে কত, 5F প্রয়োগ করছে। তাহলে F এর বদলে কি লিখবো, 5F লিখবো। M এর বদলে কত লিখবো, দেখো তো, বড় হাতের M, এই যে বড় হাতের M। আর ত্বরণ কত বলে দিছে এবার, 50, ত্বরণ বলে দিছে 50। তাহলে এখন দেখো এই 5 কিন্তু 50-এর মধ্যে 10 বার যায়, তাহলে আমরা বলতে পারবো F ইকুয়ালস টু m ইন্টু 10। এখন F এর মানটা আমরা জানি 300, এই পাশে আছে আমাদের m ইন্টু 10, শূন্য শূন্য কাটলে m এর মান কত আসতেছে, 30 কেজি আসতেছে। তাহলে আমাদের এখানে m এর মান কত আসবে, 30 কেজি আসবে। ঠিক আছে, তো অনুপাতের মাধ্যমেও করা যায়, অনুপাতের মাধ্যমেও করা যায়। সো এটাও একটা প্রসেস, আবার তুমি চাইলে কিন্তু অনুপাত দিয়েও করে ফেলতে পারতা। ঠিক আছে, এবার আসো ঘাত বলের মাত্রা আসলে কি। তো ঘাত বল আসলে কোনটা, যখন খুবই ক্ষুদ্র সময়ে, ঘাত বল আসলে কোনটা, যখন খুবই ক্ষুদ্র সময়ে বৃহৎ মানের একটা বল কাজ করে বা অনেক বড় মানের একটা বল কাজ করে, সেটাকে বলা হয় হচ্ছে ঘাত বল। ঠিক আছে, কিন্তু এখানে নামের সাথে কি দেখতেছো, বল শব্দটা দেখতেছো, তাহলে এটা এক ধরনের বল। ঘাত বল কি এক ধরনের বল, তাহলে ঘাত বল যেহেতু এক ধরনের বল, তার একক কি বলতো, একক হবে নিউটন। তাহলে ঘাত বল যেহেতু এক ধরনের বল, তার মাত্রা কি হবে, বলের মাত্রাই হবে। এবং বলের মাত্রা আমরা কি জানি, mLT ইনভার্স 2। তাহলে ঘাত বলের যে মাত্রা একক, সেটা বলের মাত্রা বা এককের মতোই, সেটা হবে mLT ইনভার্স 2। তাহলে উত্তর হবে আমাদের অপশন বি। এবার দেখো বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির একটা প্রশ্ন, 100 কেজি ভরের একটা লিফট এত ত্বরণে নিচের দিকে নামতেছে, তাহলে কোন দিকে নামে, নিচের দিকে নামে, খেয়াল করো নিচের দিকে নামে। নিচে নামলে আমরা কিন্তু জানি মাইনাস করতে হয়, তাহলে হচ্ছে ত্বরণের মান। এখন লিফটের মধ্যে দাঁড়ানো 60 কেজি ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবেন, কত বল অনুভব করবেন। তা এখন কতটুকু বল তিনি অনুভব করবেন যদি এটা আমাদের বের করতে হয়, তাহলে কি করতে হবে, আমরা জানি যে আমাদের যে আপাত ওজনের মান সেটা কত বলতো, m ইন্টু নিচের দিকে নামলে কি করতে হয়, মাইনাস করতে হয়, আর উপরে উঠলে কি করতে হয়, প্লাস করতে হয়। তাইলে আমাদের এখানে জি এর যে মানটা আছে সেটা কত, 9.8, আর ত্বরণের মানটা কত, 1.8। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কত থাকবে, 8 থাকবে, কত থাকবে, 8 থাকবে। আর ব্যক্তির ভর কত, ব্যক্তির ভর হচ্ছে আমাদের 60। তাহলে 60-র সাথে তুমি যদি 8 গুণ করো কত আসবে ভাই, মুখে মুখে করো, 60-র সাথে 8 গুণ করলে 480 আসবে। কারণ কি 4 6 হচ্ছে তোমার, 8 6 হচ্ছে কত হয়, 48 হয়। তাহলে এখানে উত্তর হবে 480 নিউটন। ঠিক আছে, তাহলে ব্যক্তি অনুভব করবে কত, 340 নিউটন বল অনুভব করবে। ঠিক আছে, এই ব্যক্তি যেই বলটা অনুভব করে, হ্যাঁ, যে উলম্ব যে প্রতিক্রিয়াটা, সেটাকে আসলে কিন্তু ওজন বলা হয় বা আপাত ওজন বলা হয়। ঠিক আছে, এখন আসো একটা বস্তুর উপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে,
তাহলে ভরবেগের পরিবর্তন কত? তা আমরা কি জানি যে এফ ইকুয়ালস টু এম এ, আর এর বদলে লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভরবেগের যে পরিবর্তনটা সেটা আসলে কত দেখো তো, আমরা লিখতে পারবো এম ভি মাইনাস ইউ হচ্ছে এফ ইন্টু টি। এই ভরবেগের পরিবর্তনটাই কিন্তু হচ্ছে বল এবং সময়ের গুণফল। তাহলে বল আছে আমাদের 5 নিউটন, সময় আছে 10 সেকেন্ড, উত্তর হবে কত? 50। তাহলে 50 কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এখানকার উত্তর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের মান। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান 0 হলে কি হবে? আচ্ছা, তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র এই যে এফ ইকুয়ালস টু এম এ অনুসারে যে এফ এর মানটা, এফ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে দেখো এফ ভেক্টর হচ্ছে আমাদের কি এম ইন্টু এ ভেক্টর। যদি এফ এর মানটা শূন্য হয়, যদি এফ এর মানটা শূন্য হয় তাহলে ইভেনচুয়ালি ত্বরণের মানটাও কি আসবে? শূন্য আসবে। ত্বরণের মানটা শূন্য আসবে। ত্বরণের মান যদি শূন্য হয় তাহলে আমরা ত্বরণের যে সূত্র আছে সেটা জানি, ভি মাইনাস ইউ বাই টি, সেটাও শূন্য হবে। আলটিমেটলি তখন ভি ভেক্টর সমান আসলে কি হবে? ইউ ভেক্টর হবে। এখন ভি ভেক্টর সমান ইউ ভেক্টর মানে কি বোঝায়? এটা বোঝায় যে শেষ বেগ এবং আদি বেগ সেম, মানে আগেও যা ছিল পরেও তাই আছে। আগেও যা ছিল পরেও তাই আছে, এটা আসলে কি মিন করে? এটা মিন করে এরা হচ্ছে ধ্রুবক অথবা কনস্ট্যান্ট। এটা কি ধ্রুবক অথবা কনস্ট্যান্ট। একদম প্রথমেও যদি তার বেগ 2 মিটার পার সেকেন্ড থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা পরেও বেগ কি থাকবে? 2 মিটার পার সেকেন্ড থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। উত্তর হবে বেগ হচ্ছে ধ্রুবক। এখন দেখো জাহাঙ্গীরনগর একটা প্রশ্ন, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠন্ত একটি লিফট একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল দিয়ে দিছে, তাহলে লোকের ভর আসলে কত? তাহলে আমরা কি করতে পারি? ঊর্ধ্বমুখী যে বলের মান সেটা তো প্রশ্ন আমাকে দিয়ে দিছে, এবং কোথায় উঠতেছে? উপরের দিকে উঠতেছে। তাহলে উপরের দিকে উঠলে আমরা কি জানি? প্লাস করতে হয়, তাহলে এম ইন্টু জি প্লাস এ। তাহলে লোকের যে ভর এম, তার মান হবে আর বাই জি প্লাস এ। এখন এই ঊর্ধ্বমুখী বলের মান হচ্ছে আমাদের এইটা 1180, জি এর মান কত? 9.8, আর ত্বরণ কত আছে? 2। ত্বরণ কত আছে? 2। তাহলে এখানে আমরা 2 যোগ করলাম, তাহলে কত আসে? 1180 ডিভাইড বাই 11.8। একদম সহজ ক্যালকুলেশন। এখানে যদি আমি 1180 লিখি, নিচে এই দশমিকটা যদি উঠাই দিতে চাও তাহলে উপরে কিন্তু একটা 10 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এখন দেখো যে এইখানকার 118 আর 118 যদি কাটে, এখানে কয়টা শূন্য থাকতেছে? 2টা। উত্তর হবে 100। উত্তর হবে 100। তাহলে উত্তর হবে 100 কেজি। ঠিক আছে, উত্তর হলো 100 কেজি। 30 কেজি ভর বিশিষ্ট বস্তুর উপর 250 নিউটন বল 5 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? তো ওই যে সেম টাইপের কনসেপ্ট একটু আগে আমরা দেখছিলাম যে ভরবেগের যে পরিবর্তনটা সেটা হচ্ছে বল ইনটু সময়। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো যে ভরবেগের যে পরিবর্তন সেটা হচ্ছে বল ইনটু সময়। তাহলে বলের মান দেখো তো কত আছে? বলের মান দেখো তো কত আছে? 250 নিউটন, এটা হচ্ছে বলের মান। আর কত সেকেন্ড কাজ করতেছে দেখো তো? 5 সেকেন্ড কাজ করতেছে। টি এর মান হচ্ছে 5। তাহলে 250 গুণন 5 কত হবে? 5 25 কত? 125। শূন্য আছে, তাহলে 1250। তাহলে উত্তর হবে 1250। এখানে খেয়াল করো, এটা ত্বরণের একক, তাহলে এটা হবে না কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের একক। তাহলে আমাদের উত্তর হবে এটা। তাহলে এখানে মান মিলছে কিন্তু একক কিন্তু ভুল দেওয়া ছিল অপশন বি তে, তো খেয়াল করে দেখতে হবে আর কি। এবার একটা রিটেন প্রশ্ন হচ্ছে আমরা দেখব, এই টাইপের এই রিটেন প্রশ্নটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল যখন, তখন সেখানে রিটেন ছিল আর কি। তো দেখো মহাবিশ্বের যে 4টা মৌলিক বল আছে সেগুলো লেখো। তো 4টা মৌলিক বলের মধ্যে আমরা জানি একটা হচ্ছে মহাকর্ষ বল, এবং জেনে রাখো এই মহাকর্ষ বলে কিন্তু সবচেয়ে দুর্বলতম মৌলিক বল, যার পাল্লা হচ্ছে অসীম। কিন্তু সেগুলো তোমার লেখা লাগবে না, খালি মৌলিক বলের নাম লিখলেই হবে। 2 নাম্বার হচ্ছে আমাদের তড়িৎচম্বক বল। 3 নাম্বার হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আরটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এই 4টা হচ্ছে আমাদের 4টা ফান্ডামেন্টাল ফোর্স অথবা 4টা মৌলিক বল। ঠিক আছে, তো এখানে এতটুকুই হচ্ছে তোমার আসলে এই প্রশ্নের উত্তর। 4টা মৌলিক বলের নাম লিখে দিলেই হবে। এখন জাস্ট একটু তোমাদের জেনে রাখার জন্য একটু বলে রাখি, এই মহাকর্ষ বলটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতম আর কি, মানে এর থেকে দুর্বল আর কেউ নাই, এটা হচ্ছে দুর্বলতম।
আর সবল নিউক্লিয় বল এটা হচ্ছে আমাদের সবলতম বল, ঠিক আছে? এবং মহাকর্ষ বল আর তড়িৎচুম্বক বলের যে পাল্লা, এদের দুটার পাল্লা হচ্ছে অসীম, মানে অসীম পর্যন্ত বিস্তৃতি, অসীম পর্যন্ত কাজ করতে পারে, ঠিক আছে? আর দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বলের পাল্লাও আছে, দরকার হয় ওইটাও লিখে দেই। এগুলো তোমার কিন্তু পরীক্ষায় লেখার দরকার নাই, মানে এগুলো চাই নাই আসলে, জাস্ট তোমাদের এক্সট্রা জানার জন্য আর কি। দুর্বল নিউক্লিয় বলের যে পাল্লা সেটা হচ্ছে 10⁻18 মিটার, আর সবল নিউক্লিয় বলের যে পাল্লা সেটা হলো 10⁻15 মিটার, ঠিক আছে? এই তো। সো এর মাধ্যমে কিন্তু আমাদের এই লেকচারটা শেষ। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম।